দর্শক আমরা কথা বলছিলাম সহকর্মী রাকিব উদ্দিন পাপ্পুর সাথে। আর এদিকে বাংলাদেশ পাকিস্তান ম্যাচে আরেকটু আলো ফেলতে আমাদের স্পোর্টস স্টুডিওতে আছেন সহকর্মী খায়রুজ্জামান বাবু, আমরা যোগ দিচ্ছি তার সাথে। তনি, আপনাকে ধন্যবাদ। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে দুজন দর্শক আছেন। দর্শকদের সঙ্গে আমরা একটু আলোচনা করব এবং আলোচনার আগে আমরা একটু খেলার অবস্থাটা একটু দেখে নিই। লেলিন, আমরা যেমনটি আসলে দেখছিলাম যে এক উইকেট কিন্তু পড়ে গেছে, তো এই মুহূর্তে আসলে বাংলাদেশের বোলারদের স্ট্র্যাটেজি কি হতে পারে, আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় বাংলাদেশের স্ট্র্যাটেজি এটা হতে পারে যে স্পিনার দিয়ে বল করানো এবং টাইট লাইন দিয়ে বল করানো, যেটা হচ্ছে যে আমাদের 260 মধ্যে ওদেরকে ব্লক করে রাখতে হবে। 260 মধ্যে আমরা তাদেরকে রাখতে পারি, তাহলে আমরা অবশ্যই ভালো কিছু একটা করব। জর্জ, টস জিতে পাকিস্তান ব্যাটিং নিয়েছে। পাকিস্তান আসলে ঐতিহ্যগতভাবে চেজে সবসময় দুর্বল, তো কি মনে হয় যে এই জিনিসটা আসলে কতটা ইফেক্ট করতে পারে আসলে পাকিস্তানের ইনিংসে? আসলে বাংলাদেশের মাঠে টসে জিতে ব্যাটিং করাটাই সঠিক সিদ্ধান্ত, কারণ আমরা সবাই জানি ফ্লাড লাইটে ব্যাটিং করাটাও টাফ। আগের ম্যাচে আমরা দেখতে পেরেছি সেটা। সো ভালো সিদ্ধান্ত ছিল, তবে তাদের 300 রান করতে হবে। 300 কম করে আগে ব্যাটিং করে আসলে তারা কতটুকু কি সুবিধা করতে পারবে তার সন্দেহ আছে। এবং আমরা কিন্তু দেখছি যে আজকে বিশেষ করে বাংলাদেশের পেস বোলাররা স্ট্র্যাটেজি কিন্তু ছিল, সবাই কিন্তু আসলে বেশিরভাগ শর্ট বল করছে। তো এটা কি আসলে বাংলাদেশের জন্য একটু কঠিন হয়ে গেল কিনা? কারণ হচ্ছে যে পাকিস্তানেরও কিন্তু বেশ নামি দামি পেস বোলাররা আছেন। আসলে কি স্ট্র্যাটেজিটা টিম ম্যানেজমেন্ট থেকেই আসে, আর এখন কিন্তু ওভারে 2টো বাউন্স দেওয়া যায়। সেক্ষেত্রে একটা বাউন্স যদি আমরা দিতে পারি, এবং আমরা জানি ঐতিহ্যগতভাবে পাকিস্তানিরা বাউন্স বল কিন্তু অতটা ভালো খেলতে পারে না, সেক্ষেত্রে ওভার একটা বাউন্স দেওয়া আমার মনে হয় একটা ভালো স্ট্র্যাটেজি এবং এটা সুফল আনতে পারে আমাদের জন্য। লেলিন, বলতে হয় যে পাকিস্তানের যে এখনকার ব্যাটিং লাইন অন্যান্য সময়ের চেয়ে অনেক দুর্বল এবং অনভিজ্ঞ। বিশেষ করে পাকিস্তান টিম কিন্তু আসলে নির্ভর মোহাম্মদ হাফিজের উপরে। হাফিজ কিন্তু এই মুহূর্তে আছেন উইকেটে। তো এই মুহূর্তে আসলে যদি হাফিজকে দ্রুত ফেরানো যায় তাহলে বাংলাদেশের জন্য অবশ্যই ভালো। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই বাংলাদেশের লাস্ট ম্যাচে আমরা দেখেছি যে হাফিজ রান আউট হয়ে গেছিলো একটা আনফরচুনেটলি। সো এই জন্য তারা বেশি স্কোর করতে পারেনি, 250 মধ্যে অল আউট হয়ে গেছে। সো আমাদের টার্গেট থাকবে যে হাফিজকে যত তাড়াতাড়ি সম্ভব উইকেট থেকে বের করে দেওয়া। আমরা একটু জর্জের কাছে আসবো। মাশরাফি ফিরেছেন, এটা বাংলাদেশের জন্য কতটা স্বস্তির এবং শক্তির জায়গা? আসলে এর থেকে বড় কোনো পাওয়া হতে পারে না। মাশরাফি আমাদের ক্যাপ্টেন, আমাদের অধিনায়ক, আমাদের গর্ব। মাশরাফির আসা মানে কিন্তু অটোমেটিকলি আমাদের টিমের কনফিডেন্স আরও বেড়ে যাওয়া। আমরা কিন্তু এক্সট্রা কনফিডেন্স নিয়ে খেলতেছি। মাশরাফি আসছে এবং তার সুফল কিন্তু আমরা দেখতে পারতেছি। ওদের রান রেট কিন্তু খুব খারাপ ছিল, এবং মাশরাফির ডেথ ওভারের বোলিংটা আমাদের কাজে লাগবে। সো এটা আমাদের জন্য একটা বড় ধরনের পাওয়া এবং অবশ্যই একটা বড় প্লাস পয়েন্ট। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে 16 বছরের অপেক্ষা আমরা ঘোচালাম আসলে ফার্স্ট ম্যাচে। তো সেই আত্মবিশ্বাসটা আসলে এই ম্যাচে কতটা কাজে লাগবে? অবশ্যই এটা একটা বিশাল ব্যাপার আমি মনে করি। আর পাকিস্তানের সাথে আমাদের ম্যাচ, এটা পাকিস্তান কিন্তু সবসময় আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল। 16 বছর পরে আমরা একটা ম্যাচ জিতেছি, আজকে আমরা জিতবো আশা করি, এবং সিরিজ জিতেই আমরা জবাব দিব পাকিস্তানকে। লেলিন, আপনি কি মনে করেন যে আজকের ম্যাচটা জিতলে আসলে ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের পর আসলে বড় কোনো টিমের বিপক্ষে আমরা জিতবো? কি মনে হচ্ছে যে আসলে কি হতে পারে? আমরা জিতবো, আমার কনফিডেন্সে। আর বাংলাদেশ টিমের যে খেলছে, যে ধারাবাহিকতা তারা ওয়ার্ল্ড কাপে ধরে রেখেছে এবং এই লাস্ট ম্যাচও যেটা খেলেছে, এভাবে যদি তারা খেলতে পারে অবশ্যই আমরা সিরিজ জিতবো। এবং আমরা কিন্তু দেখেছি আসলে বিশ্বকাপে একটা সময় যেমন ছিল যে সাকিব, মুশফিক, তামিমের পরে আসলে বাংলাদেশ টিম অনেক ডিপেন্ডেবল ছিল। এখন কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে এসছে, টিমে অনেক পারফরম্যান্স এসেছে এবং নতুন নতুন, বিশেষ করে সৌম্য সরকার, তারপরে হচ্ছে রুম্মান। তো এদের সম্পর্কে আপনি কি বলবেন? সৌম্য সরকারের কথা বলতে গেলে সে একবার আরেকটা জিনিস আপনাকে একটু বলি যে সৌম্য সরকারের সাথে আপনি খেলেছেন। হ্যাঁ, আমি খেলেছি, কাছ থেকে দেখেছি তাকে, এবং সে অনেক একটা ভালো 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 ক্রিকেটার। অনেকভাবে তাকে অ্যানালাইসিস করেছি। সে যদি বাংলাদেশ টিমে যদি সে কন্টিনিউ থাকতে পারে, সে অবশ্যই একটা বড় প্লেয়ার হয়ে উঠবে ইনশাআল্লাহ। আপনার কাছে একটু আসবো জর্জ। আগে আসলে একটা জিনিস ছিল যে বাংলাদেশের রিপ্লেসমেন্ট প্লেয়ার খুব কম ছিল। এখন যেটা আমরা দেখি যে নাসিরের রিপ্লেস কিন্তু রুম্মান, তারপর সৌম্যর রিপ্লেস কিন্তু মমিনুল। যেমন মমিনুল কিন্তু এখন টিমে নেই। হ্যাঁ, তো এই জিনিসটা আসলে কতটা ইফেক্ট ফেলে আর কি, যে একজনের রিপ্লেস যখন আরেকজন আসে তখন আসলে টিমের ভেতরে বেশ প্রতিযোগিতা শুরু হয়। আসলে প্রত্যেকটা টিমের প্রতিযোগিতা থাকা উচিত, সেক্ষেত্রে আপনার মধ্যে স্পোর্টিং মেন্টালিটি আরও বাড়বে। আপনার যদি প্রতিযোগিতা না থাকে, মাঝে মাঝে হয়তো আমরা কমপ্লেসেন্ট হয়ে যেতে পারি যে আমার তো কোনো প্রতিদ্বন্দ্বী নেই, আমি একটা ম্যাচ খারাপ খেললেও পরের ম্যাচ আমি খেলবো। হ্যাঁ, এবং এইটাই কিন্তু একটা বড় ডিফারেন্স আমাদের জন্য। এবং বিশ্বকাপ স্কোয়াডে আমরা দেখেছি ইমরুল গিয়েছে,
এবং আমাদের ওপেনিং নিয়ে যে প্রবলেমটা ছিল, আমরা কিন্তু প্লেয়ার চেঞ্জ করতে এখন আর ভয় পাচ্ছি না। একটা সময় কিন্তু আমরা চোখ বুঝে বলে দিতে পারতাম আমাদের বেস্ট 11 কোনটা। এখন কিন্তু আমাদের অনেক ভালো রিপ্লেসমেন্ট আছে, এই কারণে কিন্তু আমাদের টিমে অভাবটাও হচ্ছে না যে না একটা প্লেয়ার নাই পুরো টিমটা নষ্ট হয়ে যাচ্ছে, তা কিন্তু হচ্ছে না। এটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া এবং খুব বড় একটা সুবিধা আমি মনে করি। ওকে, অনেক ধন্যবাদ আপনাদের দুজন, এবং আমরাও আশা করি যে বাংলাদেশ আজকের ম্যাচ জিতুক এবং বড় কোনো দলের বিপক্ষে সিরিজ জিতুক, এবং অবশ্যই আশা করি যে শুধু সিরিজ জিতবে না, পাকিস্তান বাংলাদেশ হোয়াইট ওয়াশ হোক। বাংলাদেশ টিমকে অভিনন্দন আমাদের পক্ষ থেকে। আমরা চাই যে পাকিস্তানের সাথে তারা সিরিজ জিতুক। তো নেই, আপনার কাছে ফিরবো আমরা। খায়রুজ্জামান ধন্যবাদ, এবং আপনাদের সাথে আমরাও নিশ্চয়ই আশাবাদী বাংলাদেশের বিজয়ের বিষয়ে।